বাবা, বাড়িতে যাইবা না? আর কতক্ষণ এইখানে রোদ্রের ভিতরে কাম করবা? আর কিছুক্ষণ থাকলে চান্দি তো ফুইটা হইয়া যাইব। কি আর করুম কমা, জেলে হয়ে জন্মাইছি, কাম তো করণই লাগবো। দেখি আর এক খাপ তুইলা, যদি কোনো মাছ বাঁধে ভালো। এ কথা বলে হরিপদ আবারও নদীতে জাল ফেলল, কিন্তু এবারও তার জালে কোনো মাছ বাঁধল না। হায় 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 রে, এইবারও মাছ বাঁধলো না। এতে মায়াডারে নিয়ে এবার কি তাইলে পথে বসতে হইব? কান্দো না বাবা, কান্দো না, চলো বাড়ি চলো। মানে তোর লাইগা দুঃখ হয়? বিধাতা কেন যে তোরে আমার মতো এই গরিবের ঘরে পাঠাইলো? মা মরা মায়া তুই, তোরে যে 2 বেলা ভালো খাওন দিমু সেইটাও নাই কপালে। অমন কথা কইও না বাবা, বিধাতা যা দিছে আমাগর সে নিয়াই সুখে থাকুন লাগবো। চলো বাড়ি চলো। বাবাকে এ কথা বলে জবা মাছ ধরা জালটা গোছাতে গেল, আর ঠিক তখনই একটা সাদা ঝিনুক তার হাতে এসে বাঁধল। আরে এইটা আবার কি? বাবা, ও বাবা, দেখো না, এইটা জালের ভিতরে ছিল। এইটা কি বাবা? ও, এইটা এইটা হলো একটা ঝিনুক। ফালায়া দে, ওইটা কোনো কামের জিনিস না মা। কি সুন্দর, রূপার মতো চকচক করতেছে, তাই না বাবা? না না, এইটা আমি ফেলামু না, এইটা আমি বাড়ি নিয়ে যামু। যা ইচ্ছে করিস, এবার হাঁটা ধরতো, বাড়িতে গিয়ে মেলা কাম আছে। এরপর হরিপদ আর তার মেয়ে জবা ঝিনুকটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে গেল। সারাদিন কাজ শেষে রাতে যখন জবা ঘুমাতে গেল, তখন আবারও ঝিনুকটার দিকে তার চোখ পড়ল। কি সুন্দর জিনিস এটা, ঠিক যেন রূপা। দেখি তো খুইলা, এর ভিতরে কি আছে? এ কথা বলেই জবা যখনই ঝিনুকটা খুলল, সাথে সাথে চারপাশটা সোনালি আলোয় ঝলমল করে উঠল। আর ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে আসলো এক অপরূপ সাদা পরী। আমি কি দেখতাছি? নিজের চোখরে তো বিশ্বাস হইতাছে না। এ তো দেখতাছি পরীর লাহান দেখতে। ও মা গো, কে তুমি? এই ঝিনুকের ভেতর থাইকা কেমনে বাহির হইলা? ধন্যবাদ জেলে কন্যা, আমি একজন পরী। আজ তোমার কারণে এতদিন পর আমি পৃথিবীর আলো দেখতে পারলাম আর মুক্ত হলাম এই ঝিনুকের ভেতর থেকে। ও মা গো, এই তো দেখতাছি সত্যিকারের পরী। ওরে বাবা রে! ভয় পেও না জেলে কন্যা, আমি তোমার কোনো ক্ষতি করব না। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি এই ঝিনুকের ভিতরে ঢুকলা কেমনে? সে অনেক বছর আগের কথা। এক দুষ্ট তান্ত্রিক তার জাদু শক্তি বলে আমায় এই ঝিনুকে বন্দি করেছিল আর কেড়ে নিয়েছিল আমার জাদুদণ্ড। কও কি? ওই তান্ত্রিক তো দেখতাছি বড়ই খারাপ। শুনছি পরীগো নাকি অনেক ক্ষমতা, হেরা চাইলে সব করতে পারে। তুমি ঠিকই শুনেছ, কিন্তু যেহেতু তান্ত্রিক আমার জাদুদণ্ড চুরি করেছে, তাই আপাতত চাইলেই আমি সবকিছু করতে পারি না। তবে একবার যদি ওই জাদুদণ্ড আমি ফেরত পাই, তাহলে আমি আবারও আগের মতো সবকিছুই করতে পারবো। আহারে, তোমার লাইগা কষ্ট লাগতাছে। কই থাকে ওই তান্ত্রিক? আমারে কও, আমি তোমারে হেইহানে নিয়ে যামু। সত্যি সত্যি তুমি আমাকে সেখানে নিয়ে যাবে? হ, যামু। তুমি একবার কও না কোনহানে থাহে ওই বেডা। নদীর পশ্চিমে জঙ্গল পেরিয়ে এক বিশাল পাহাড় আছে। ওই পাহাড়ের চূড়াতেই থাকে সেই দুষ্টু তান্ত্রিক। ওখানেই তান্ত্রিক সাধনা করে।
বেশ, কালকেই তোমারে এইখানে নিয়ে যামু। এখন তুমি আবার এই ঝিনুকের ভিতরে ঢুইকা পড়ো। জবার কথা মতো পরি আবারও ঝিনুকের ভিতর ঢুকে পড়ল। পরদিন সকাল হতেই পরি আবারও ঝিনুকের ভেতর থেকে বেরিয়ে এলো। জবা, ও জবা, ওঠো, যাবে না সেই পাহাড়ে? আরে, তুমি আবার ঝিনুকের ভেতর থাইকা বাহিরে আইছো? যাও যাও, ভেতরে যাও, আমার বাবা অক্ষণই আইবো এই ঘরে। ও তাই নাকি? আচ্ছা, তাহলে আমি ওই পর্দার আড়ালে গিয়ে দাঁড়াচ্ছি। হ্যাঁ। একথা বলে পরি ছোট আকার ধারণ করে পর্দার আড়ালে গিয়ে লুকিয়ে থাকলো। আর তখনই হরিপদ সেখানে আসলো। মা জবা, উঠছিস মা? এই নে, ঘরে তো চাল নাই, এই নে মা, এই মুড়ি কয়টা খা। হ্যাঁ বাবা, দাও। মুড়ি আমার বড়ই পছন্দ। এই মুড়ি খাইয়া জল খাইলে অনেক সময় পেটটা ভরা থাকে। একথা বলে জবা হাসি মুখে মুড়ি খেতে লাগলো, কিন্তু হরিপদ নিজের চোখ মুছতে মুছতে বলল, হ মা, গরিবের ঘরে জন্মাইছোস, মুড়ি ছাড়া আর কি খাবি? তোর বাপের তোর ক্ষমতা নাই যে তোরে ভালো মন্দ খাওয়াবে। কি যে কও না বাবা, হাসা কইতাছি, মুড়ি আমার বড়ই পছন্দ। লক্ষ্মী মা আমার, আচ্ছা থাক, আমি জায়গা দিয়ে আজ জালে কোনো মাছ বেঁধে কিনা। এ কথা বলেই হরিপদ কাজে বেরিয়ে গেল। অন্যদিকে বাবা মায়ের কথা শুনে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা পরীর অনেক মায়া হলো। তাই সে বেরিয়ে এসে জবাকে বলল, সত্যি জবা, তুমি অনেক ভালো একটা মেয়ে। নিজের বাবাকে খুশি করতে এই মুড়িকেও নিজের পছন্দ বলছো? কি যে কও না, তাই আমার বাবা মেলা ভালা লোক। তাই তো মায়ে মরার পরেও আমার লাইগা আর কোনো বিয়া বসে নাই। নিজের লাইগা না, মাঝে মাঝে বাপের লাইগা বড্ড কষ্ট হয়। চিন্তা করো না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। কি যে কও না, গরিবের কপাল কখনো জোড়া লাগবো না। এখন চলো, বাবা তো আইতে আইতে বিকাল হইল। এখন চলো, তোমার সেই তান্ত্রিকের কাছে যাই। যাও, ঝিনুকের ভিতরে ঢুইকা পড়ো। হ্যাঁ, চলো। এরপর জবার কথায় পরি আবারও ঝিনুকের ভিতর ঢুকে পড়ল। আর জবা সেটা সঙ্গে করে রওনা হলো পাহাড়ের উদ্দেশ্যে। অবশেষে সে পৌঁছে গেল পাহাড়ের চূড়ায়। এই তো সেই পাহাড়ের চূড়া, যার কথা পরি আমারে কইছিল। তয় সেই তান্ত্রিকরে তো দেখতাছি না। পরি, অপরি, বাহির হও। জবার কথায় পরি ঝিনুক থেকে বেরিয়ে এলো। আর বলল, কি হয়েছে জবা, আমায় ডাকছো কেন? এই দেখো পরি, তোমার কথা মতো পাহাড়ের চূড়ায় আইছি। তাই এখন কি করুম কিছু তো বুঝতাছি না। ভয় পেও না, ওই যে বাঁদিকে বট গাছ দেখছো, ওখানেই থাকে ওই শয়তান তান্ত্রিক। হেডা না হয় বুঝলাম, তাই তারে তকমা দিয়া তোমার জাদুদণ্ড কেমনে বাহির করুম কও তো? শুনু জবা, যে করেই হোক তুমি ওই তান্ত্রিককে কথায় ব্যস্ত রাখবে। এরপর আমার যা কাজ আমি ঠিক করে নেব। আচ্ছা, তাইলে চলো আমার লগে। না জবা, তোমাকে ওখানে একাই যেতে হবে, আমি যাব তোমার পেছন পেছন। আচ্ছা। এই বলে জবা এগিয়ে গেল সামনের দিকে। আর পরি ছোট হতে হতে একদম ক্ষুদ্রাকার আকৃতি ধারণ করলো, আর সেও চুপি চুপি এগিয়ে গেল সামনের দিকে। কিছু দূর যেতেই জবা দেখলো তান্ত্রিক গাছের নিচে বসে ধ্যান করছে। এই যে তান্ত্রিক, ওঠো ওঠো কইতাছি। জবার ডাকাডাকি শুনে অবশেষে তান্ত্রিক রেগে মেগে চোখ খুলে তাকালো আর বলল,
কে কে আমার ধ্যান ভঙ্গ করলো? কার এত বড় সাহস? তান্ত্রিক যখন চিৎকার করছিল সেই সুযোগে ক্ষুদ্রাকৃতি পড়ে ঢুকলো তান্ত্রিকের ঝোলায়। অন্যদিকে জবা বলল, আরে চিল্লাইতাছো কেন? জব্বর জ্বালাই পড়া গেল। শুনছি এখানে নাকি এক তান্ত্রিক থাকে, তারে দেখতে আইলাম, আর তুমি এমনি চিল্লাইতাছো। আচ্ছা বাবা, চইলা যাইতাছি। কি বললি? তোর এত বড় সাহস? আমার ধ্যান ভঙ্গ করে চলে যাচ্ছিস? জানিস জানিস আমি কে, কি আমার শক্তি? আয় হায়, কও কি? নিজেই নিজেরে চিনো না? তাহলে আমি তোমারে চিনা কি করুম? জায়গা। জবার কথা শুনে তান্ত্রিক আবারও রেগে গেল, আর রেগে গিয়ে যখনই জবাকে অভিশাপ দিতে যাবে ঠিক তখনই পরি ঝোলা থেকে জাদুদণ্ড হাতে বেরিয়ে এলো। আর বলল, সাবধান তান্ত্রিক, আর এক শব্দও বলবি না। এ কি পরি তুই? হ্যাঁ তান্ত্রিক, কি ভেবেছিলি ঝিনুকে বন্দি করে রেহাই পেয়ে যাবি? আমার জাদুদণ্ড আমি কখনোই খুঁজে পাবো না, কিন্তু এই দেখ, আমি আমার জাদুদণ্ড ঠিক খুঁজে পেয়েছি। না, মানে এগুলো কি করে সম্ভব? সবই সম্ভব। তুই ষড়যন্ত্র করে আমার জাদুদণ্ড কেড়ে নিয়েছিলি, কিন্তু ধরে রাখতে পারিসনি, কারণ খারাপের কখনো জয় হয় না। আজ এখানেই আমি তোকে শেষ করে ফেলবো। না না, আমায় ক্ষমা করে দাও। না, তোর কোনো ক্ষমা নেই। ক্ষমতার অহংকারে দিনকে দিন তুই পশু হয়ে উঠেছিস, তাই আজ থেকে আমি তোকে কুকুরে রূপান্তরিত করলাম। এই বলে পরি তার জাদুদণ্ড দিয়ে তান্ত্রিককে কুকুরে রূপান্তরিত করলো। এসব দেখে জবা অনেক অবাক হয়ে গেল আর বলল, আয় হায়, এটা তুমি কি করলা? ঠিকই করেছি জবা, ও এটারই যোগ্য। তাই বইলা? শোনো জবা, তুমি অনেক নরম মনের একটা মেয়ে, তাই ওর অপরাধ তোমার চোখে পড়ছে না। নিজের ক্ষমতার বলে ও অনেক মানুষকে অভিশাপ দিয়েছে, পশুতে রূপান্তরিত করেছে, তাই আজ আমি ওকে একই শাস্তি দিলাম। তাইলে ঠিক আছে, অহন তো তুমি মুক্ত, এইবার আমি যাই। না জবা, এত সহজে তো তোমায় আমি যেতে দেব না। তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তোমার মনে কোনো লোভ লালসা কিচ্ছু নেই, তাই তো আমি জাদুদণ্ড পাওয়াতেও তুমি আমার কাছে কিচ্ছু চাইলে না, শুধু আমায় সাহায্য করেই বিদায় নিতে চাইছো। আমি আবার কি চাইমু? বিধাতায় যা দিয়েছে আমি তাতেই খুশি। জবার কথা শুনে পরি তার জাদুদণ্ড ঘোরালো, আর সাথে সাথে তার হাতে এক সোনার কলস এসে হাজির হলো। বেশ জবা, তুমি যখন কিছুই চাইছো না, এই নাও, এই কলসটা রাখো। এখানে অনেক স্বর্ণ মুদ্রা আছে, যা দিয়ে তোমাদের বাবা মেয়ের সংসারের সব অভাব দূর হয়ে যাবে। আর হ্যাঁ, এই কলস থেকে তোমরা যখনই কিছু স্বর্ণ মুদ্রা নেবে, আবারও কলসিটা আগের মতোই পূর্ণ হয়ে যাবে। না না, এটা আমি নিতে পারবো না। না করো না জবা, এটা তোমার পুরস্কার। আজ তুমি না থাকলে এক শয়তান তান্ত্রিকের থেকে আমি কিছুতেই নিজের জাদুদণ্ড উদ্ধার করতে পারতাম না। এই বলে পরি উধাও হয়ে গেল, আর জবাও কলসটা সঙ্গে করে বাড়ি ফিরে গেল। আর সেখানে গিয়ে বাবাকে সব ঘটনা খুলে বলল। কস কি রে মা? হ বাবা, হাসাই কইতাছি, বিশ্বাস না হইলে নিজেই দেইখা লও। আর হ, অহন থাইকা এই গরমে তোমারে আর নদীতে জাল ফেলন লাগবো না। এই কলস থাইকা কিছু স্বর্ণ মুদ্রা বেইসা একটা ব্যবসা শুরু করো, দেখবা বাবা, তখন আমাগো সব অভাব দূরে পালাইবো। জবার কথা শুনে হরিপদ আনন্দে কাঁদতে কাঁদতে জবাকে জড়িয়ে ধরল, আর এভাবেই কিছুদিনের মধ্যেই পরীর জাদুর কলসের স্বর্ণমুদ্রা বেচে তাদের সব অভাব দূর করে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।